হৃদয় মাঝে হঠাৎ তুমি। ফজরের নামাজ শেষ করে মায়ার কোলের উপর মাথা রেখে লম্বা হয়ে শুয়ে পড়ে আলভি। মায়া আলভিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, উঠো, বিছানায় গিয়ে ঘুমাও। এখানেই ঘুমাবো আমি। আমার ঘুম পাচ্ছে এখন। আর তাকিয়ে থাকতে পারছি না। সারা রাত একটু চোখ বন্ধ করতে দাওনি তুমি। আলভি শোয়া থেকে উঠে দাঁড়ায়। মায়া নিজেও উঠে দাঁড়িয়ে জায়নামাজ দুটো ভাঁজ করে আলমারিতে তুলে রাখে। ভেজা চুলের খোপা খুলে দিয়ে বেডে শুয়ে পড়ে। আলভি ফ্যান অন করে লাইট অফ করে দেয়। তারপর নিজেও বেডে উঠে মায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মায়া আলভির বুকে মুখ গুজে চোখ বন্ধ রেখেই বলে, এসি তো অন করাই আছে, তাহলে আবার ফ্যান অন করলে কেন? ফ্যানের বাতাসে চুল শুকিয়ে যাবে, আলাদা করে আর শুকাতে হবে না। ভীষণ শীত করছে এখন। ফ্যান না হয় এসি, দুইটার একটা বন্ধ করো। আলভি শোয়া থেকে উঠে বসে পায়ের নিচ থেকে ব্ল্যাঙ্কেট তুলে গায়ে জড়িয়ে নেয় দুজনের। তারপর আবারও মায়াকে শক্ত বাহু বন্ধনে আবদ্ধ করে বলে, এখন আর শীত করবে না। মায়ার ঘুম ভেঙে যায়। আগের মতো করেই ধরে রয়েছে আলভি। এক হাত বের করে নিজের ফোনটা হাতে নেয়। পাওয়ার বাটন চেপে টাইম দেখে নেয়। আলভির হাত সরিয়ে দিয়ে উঠে বসতেই আলভির ঘুম ভেঙে যায়। ভোর হয়ে শুয়ে মায়ের কোমর এক হাতে জড়িয়ে ধরে। চোখ বন্ধ রেখেই ঘুম ছড়ানো গলায় বলে, উঠছো কেন? ওঠো, 8টা 12 বেজে গেছে। শুয়ে থাকো। এখন উঠে কি করবে? তুমি শুয়ে থাকো, ছাড়ো আমাকে। আলভির হাত সরিয়ে দিয়ে বেড থেকে নেমে দাঁড়ায়। রুমের লাইট অন করে। এলোমেলো চুলগুলো হাত খোপা করে নেয়। তারপর এলোমেলো শাড়ি কোনো রকমে ঠিক করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে আলভি শোয়া থেকে উঠে বেড গুছিয়ে ঝিম ধরে বসে রয়েছে। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় মায়া। আলভি বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। কয়েক মিনিট পরেই ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। টাওয়েল দিয়ে হাত মুখ মুছতে মুছতে মায়ার পেছনে এসে দাঁড়ায়। টাওয়েল সোফার উপর ছুঁড়ে দিয়ে মায়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। কি করছো? জড়িয়ে ধরেছি। শাড়ি ঠিক করবো আমি, ছাড়ো এখন। ছেড়ে দাঁড়ায় আলভি। রুম থেকে বের হও। কেন? শাড়ি ঠিক করবো আমি। করো। আমি কি বাধা দিচ্ছি নাকি? এই, এক মিনিট। তুমি কি আমার সামনে শাড়ি ঠিক করতে লজ্জা পাচ্ছ? এত কিছুর পরেও তোমার লজ্জার স্টক শেষ হয়নি। উল্টাপাল্টা কথা না বলে বের হও এখান থেকে। গিয়ে ভাবিকে আসতে বলো। ভাবিকে কেন আসতে বলবো? শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। আমি শাড়ি পরাবো তোমাকে। তুমি শাড়ি পরাতে জানো? জানি না, এখন শিখে যাব। এখন সোজা হয়ে দাঁড়াও। মায়ের কোনো কথা না শুনেই নিজেই শাড়ি পরানোর জন্য উদ্যত হয়। জোর করে আঁচল নামিয়ে নেয়। আলভির জেদের কাছে না পেরে মায়া বলে, আমি পড়ছি, তুমি শুধু আমাকে সাহায্য করো। আচ্ছা। শাড়ি প্যাঁচ দিয়ে কুচি করে নেয় মায়া। আলভি নিচে হাঁটু মুড়ে বসে কুচিগুলো ঠিক করে সমান করে দেয়। খুব একটা সময় লাগে না, দ্রুতই শাড়ি পরানো হয়ে যায়। আলভি মায়ার মুখের দিকে তাকিয়ে বলে, শাড়ি পরানো তো একদম ইজি, 5 মিনিটেই হয়ে যায়। কত সুন্দর করে শাড়িটা পরালাম দেখো। মায়া কপাল ভ্রু কুঁচকে বলে, শাড়ি তুমি পরিয়েছো? হ্যাঁ। কয়েকটা কুচি ধরলে আর একটা সেট টিফিন লাগিয়ে দিলেই শাড়ি পরানো হয়ে যায়। কষ্ট করে শাড়ি পরালাম আমি। আর এসেছে নিজে ক্রেডিট নিতে। এহ, শাড়ি আমি পরিয়েছি। হ্যাঁ, আমি তো শুধু দাঁড়িয়েছিলাম। চুপচাপ দাঁড়াও দেখি।
মায়াকে দাঁড় করিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেয় আলভি, কোথাও দিয়ে পেট দেখা যাচ্ছে কিনা। লম্বা করে ঘোমটা টেনে দেয় আলভি নিজেই। তারপর বলে, ওয়াশরুম থেকে বের হবে না একদম। বেডে রুম থেকে বের হবে না একদম। বেডে উঠে শুয়ে থাকো নয়তো বসে থাকো। যা দেখতে ইচ্ছে হবে রুমে এসে দেখে যাবে। আমার কথা যেন মনে থাকে। রুম থেকে বের হবে না। বাইরে গেলে সকলের সামনে ঘোমটা ফেলে উল্টো পাল্টে দেখবে সবাই। ঠিক আছে। মায়া বেডে উঠে বসে। রুমেই যখন থাকবে তখন এক হাত ঘোমটা টেনে দিতে হবে কেন? আলভি ডোর খুলে রুম থেকে বেরিয়ে যায়। আলভি ড্রয়িং রুমে আসতেই শীতল, নাদিরা সহ বাকি মেয়েরা আলভিকে ঘেরাও করে ধরে। আলভি কপাল ভ্রু কুঁচকে বলে, এখন আবার কোন দাবিতে টাকা চাই? ড্রয়িং রুমে থাকা সকলেই ওদের দিকে তাকায়। নাদিরা বলে, তুমি আমাদের ঠকিয়েছ। কিভাবে ঠকালাম? মাত্র 10,000 টাকা দিয়েছ রাতে। গেটে 10,000, বাসর ঘরেও 10,000। এত কিপটা কেন তুমি? 10,000 দিয়ে একটা লেবু কিনে এনে এক গ্লাস শরবত দাওনি কেন? 10 টাকা দিয়ে একটা মোমবাতি কিনে দাওনি, সেখানে যে 10,000 টাকা দিয়েছি সেটাই তো অনেক। বিয়ে করে লাভ কোথায়? সব দিক থেকে শুধু জামাইয়ের লস। লাভ হয় শুধু শালা শালি আর বাকিদের। আমার তো কোনো লাভ হলো না। বিয়ে করে এত সুন্দর একটা বউ পেয়েছো, আর কি চাও? বউটা তো আমার নিজেরই ছিল। তো তুমি কি অন্যের বউ বিয়ে করতে চেয়েছিলে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলে কি? আমি কেন অন্যের বউ বিয়ে করতে চাইবো? তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। কথা বলতে বলতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গলাটা ভিজিয়ে নিই, তারপর বাকি কথা বলছি। সাইড প্লেস। সকলের মাঝখান থেকে বেরিয়ে সোফায় এসে বসে নানার পাশে। মায়ের নানা আলভির দিকে তাকিয়ে মৃদু সুরে বলে, জামাই চোখ মুখের এই হাল কেন? সারা রাত ঘুমাননি নাকি? আলভি নানার দিকে ঘাড় লম্বা করে এগিয়ে মৃদু সুরে বলে, আপনার নাতনি তো সারা রাত ঘুমাতে দিল না নানা। আমার নাতনি ঘুমাতে দেয়নি নাকি তুমি আমার নাতনিকে ঘুমাতে দাওনি? এত সত্য কথা বলতে নেই নানা। আলভির কথা শুনে তিন নানা নাতেই হেসে ওঠে। আলভি গড়া ছেলে বলে, আম্মু কফি দাও। মায়ার নানি সোফায় গিয়ে এগিয়ে আসতে আসতে বলে, মায়া কোথায়? আলভি নানি শাশুড়ির দিকে তাকিয়ে বলে, রুমে। রুমে কেন? প্রতিবেশীরা আসছে ওকে দেখার জন্য। রুমে গিয়ে দেখে আসুক যার দেখতে ইচ্ছে করে। আর কোনো পুরুষ যেন ওই রুমে না যায়। নানি আলভির দিকে তাকিয়ে আবার প্রতিবেশীদের দিকে তাকায়। এরাও এক সময় সুযোগ পেয়ে মায়াকে কটু কথা শুনিয়েছিল। দুপুরে পার্লার থেকে গতকালকের মেয়েটা আসে মায়াকে সাজানোর জন্য। মায়া শাওয়ার নিয়ে খেয়ে চুল শুকিয়ে তার অপেক্ষাই করছিল এতক্ষণ। মেরুন রঙের লেহেঙ্গাটা ওয়াশরুম থেকে পরে আসে মায়া। মেকআপ শেষ করে গোল্ডেন কালার হিজাব বেঁধে দেয়। হিজাবের উপর ছোট ছোট হোয়াইট স্টোনের পিন লাগিয়ে দেয়। পিনগুলো লাইটের আলোয় ঝিকিমিকি করছে। সাজানো শেষ করে মেয়েটা নিচে চলে যায়। আলভি নিজের রুমে প্রবেশ করে। রুমে মেয়ে মানুষ গিয়ে গিজ গিজ করছে। আলভিরকে দেখেই অর্ধেক মেয়ে বেরিয়ে যায়। আলভি মায়ার দিকে তাকায়। ওর কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে মায়াকে। আলভি নিজের ড্রেস চেঞ্জ করে আলমারির ভেতর থেকে, তারপর ওয়াশরুমে প্রবেশ করে। মায়া হেঁটে এসে বেডে বসে। শাড়ির চেয়ে লেহেঙ্গাটা বেশি ভারী। 3টা বাজতে আলতাফ মাহমুদ আলভির রুমের সামনে এসে গলা খাকারি দেয়। আলভি বুঝতে পেরে রুম থেকে বেরিয়ে আসে। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, মায়াকে নিয়ে নিচে আসো এখন। গেস্টরা সবাই চলে এসেছে।
আলভি মায়ের হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে। গতকাল অনেক গেস্ট আসেনি, তারা সবাই আজকে এসেছে। স্টেজের দিকে এগিয়ে যায় দুজন একে অপরের হাত ধরে। সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। মায়ের পরনে মেরুন রঙের লেহেঙ্গা, আলভি ব্ল্যাক কোট প্যান্ট পরেছে। দুজনকে পাশাপাশি অনেক সুন্দর লাগছে। এরা দুজন যেন একে অপরের জন্যই তৈরি। হেঁটে এসে স্টেজে উঠে দাঁড়ায়। সকলেই তাকিয়ে দেখে দুজনকে। সবাই প্রশংসাও করে। চেয়ারে বসার সময় আলভি আস্তে আস্তে বলে, এদের দেখাদেখি দ্রুত শেষ হলেই বাঁচে। সকালের পর আর বউকে আদর করার সুযোগই পেলাম না। বউকে ৬-৭ দিন আদর করে পোষাবে না, নিজের সাথে করে নিয়ে যাব, এটাই ফাইনাল। রাত ৮টা, আলভি গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। মাহিদ পেছন পেছন আসতে আসতে শুনে ফেলে আলভির গান। যদিও আলভি আস্তে আস্তে গানটা গাইছিল, মাহিদ আলভিকে বলে, তুমি নাকি ভালো হয়ে গেছো, এখন আবার গান গাইছো দেখছি। তো খিসমেরি ফটো। ওদের দুজনের সামনে দিয়ে একটা ৫-৬ বছরের পিচ্চি ছেলে যাচ্ছিল। মাহিদের কথাগুলো শুনতে পেয়েছে স্পষ্টই। আলভি কিছু বলবে তার আগেই ছেলেটা বলে, তো খিসমেরি ফটো, তোর বাপে চালায় অটো, তোর মায়ে চালায় হুন্ডা, তোর ১৪ গোষ্ঠী গুন্ডা। ছেলেটার গান, ছড়া হোক বা কবিতা, শুনে দুই ভাই সব অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকায় দুই ভাই। তারপর আবার ছেলেটার দিকে তাকায়। মাহিদ বলে, এইসব কার কাছে শিখেছিস? মাইনষের কাছে। তুই কাকে বললি এগুলো? তোমাকে। বলেই ভ্রুত দৌড় ছেলেটা। মাহিদ নিজেও ছেলেটার পেছনে দৌড়ে যায়। আজকে ধরতে পারলেই হলো, হোন্ডা গুন্ডা সব বের করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।